দেশে ৭২ ঘন্টার হিট অ্যালার্ট, টানা তাপপ্রবাহের মধ্যেই রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি। ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, অবরুদ্ধ উপাচার্য, হল ত্যাগের নির্দেশ না মানার ঘোষণা শিক্ষার্থীদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন অসত্য বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিন্ন মূল্যবোধেই দু দেশের সম্পর্ক, দাবি দূতাবাসের। এবং উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির, অর্থ ও জনবল দিয়ে সহায়তার আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সংখ্যায় আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। সব ধরনের আগ্রাসন ও নৃশংসতা সহ যুদ্ধকে না বলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত স্থায়ী শান্তি ও নিরাপত্তা। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে ইউএন এক্সকেপের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে তাদের অভিন্ন শত্রু দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। ৪০ ডিগ্রি ৬ দিনের সফরে থাইল্যান্ডে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দেন তিনি। বক্তব্যে ফিলিস্তিনের যুদ্ধ এবং গণহত্যা প্রসঙ্গ তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, এটা বন্ধ করতে হবে, যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না। Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে আসিয়ানকে মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। The preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, গেল ২ দশকে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার ২০% কমেছে। The Asia Pacific region must stand united against our common enemies. দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশের অভিজ্ঞতায় নজর রাখতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। All forms of aggression. নাসির উদ্দিন, মোহনা সংবাদ। সারা দেশে নতুন করে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ বেশ কিছু এলাকার তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায় করেছেন। রেজা খানের রিপোর্ট। ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, ফোসকা পড়া গরমে বাইরে বের হওয়ায় দায়। দাবদাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষ। প্রচন্ড গরম, বেশিক্ষণ তাড়াতাড়ি উঠে থাকা যায় না, গাড়ি বেশি টানা যায় না। তো অনেক গরমে ১ গ্লাস ২ গ্লাস ৩ গ্লাসে খেয়ে নেয় অনেকে। তাপপ্রবাহ অব্যাহত থাকায় ফের ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গেল ২৪ ঘন্টায় শুধু মাদারীপুরে সামান্য বৃষ্টি হয়েছে। সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমবে না। আমাদের গত ৩ দিন যে হিট ওয়েভটা জারি করা ছিল সারা দেশের জন্য, সেটা আমরা আজকে সকাল ৯:৩০ আরও ৩ দিনের জন্য বর্ধিত করেছি। বাংলাদেশের তাপমাত্রা কমার জন্যে এবার তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে।
বাংলাদেশের পশ্চিমী যে অঙ্গরাজ্যগুলো আছে ওইগুলো তো খুব ভারী ধরনের একটা ভালো বৃষ্টি না হলে এবং সেই বৃষ্টিটা যদি বাংলাদেশের দিকে না হয় তাহলে তাপমাত্রা কমার তেমন একটা লক্ষণ নেই। এদিকে গরমের যন্ত্রণা থেকে রেহাই পেতে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন মিরপুর দক্ষিণ পীরেরবাগের লেকভিউ সোসাইটির বাসিন্দারা। যেই পারপাসে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর কাছে বৃষ্টি কামনার উদ্দেশ্যে। পরিবেশ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন। এককভাবে সরকার পক্ষে কোনো পদক্ষেপই সফলতা আনা সম্ভব নয়। গাছ লাগিয়ে জলাশয় রক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ দেন এলাকাবাসী। বৃষ্টি হচ্ছে না, গাছ লাগাচ্ছে না, মানুষ গাছ কাটতেছে। গাছ না লাগালে এইরকম তাপ প্রবাহ কমবে না। ছাদের উপরে গাছ লাগানোর জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য পরিবেশের দিকে দৃষ্টি রেখে বাগান তৈরি করার চেষ্টা করা উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। অসহনীয় গরমে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া সহ নানা রোগ। এরই মধ্যে হাসপাতালগুলোতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গরমে সুস্থ থাকতে বেশি করে পানি পানের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, কুষ্টিয়ার দৌলতপুর এবং নীলফামারী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। প্রচণ্ড গরমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত। আচ্ছা, ঠান্ডা, কাশ, বয়ে গেছে, বমি করলে কোপায়। গরমের জন্য রোগী আসলে অনেক বেড়ে গিয়েছে, জ্বর, ঠান্ডা, কাশি প্রচুর আছে, সাথে হচ্ছে ডায়রিয়াও প্রচন্ড। এই সময়টাতে শিশু এবং বয়স্কদের প্রতি সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অতিরিক্ত গরমের কারণে শরীরে পানি শূন্যতার দেখা দিচ্ছে, ডায়রিয়া হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের রোগীগুলো আমরা বেশি পাচ্ছি। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও বাড়ছে রোগীর সংখ্যা। জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা 100-রও বেশি। একজন মেডিকেল অফিসার আছেন, ওনার পোস্ট গ্রাজুয়েশন করা, তো উনি খুব আন্তরিকতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এই যে ডায়রিয়া রোগী, এগুলো আমাদের এখানে চিকিৎসা হচ্ছে। নীলফামারীর বিভিন্ন হাসপাতালে রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সুস্থ থাকতে রোদে বের না হওয়া এবং তরল খাবারের পাশাপাশি পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন চিকিৎসকরা। নিয়মিত আমাদের স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা আছে, গরমের দিনে যাতে মানুষের ডায়রিয়া বা যে অসুখগুলো গরমের দিনে হয় সেগুলো যাতে না হয়, মানুষকে আমরা অবশ্যই সচেতন করার চেষ্টা করি। সারা দেশে তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন। এ সময় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের বাইরে সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবারেও শ্রেণী কার্যক্রম চালু থাকবে। এর আগে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে আগামী শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। তাপমাত্রার কথা তো বলা যায় না কিছু, আপ ডাউন করে, তবে 2 দিন আমাদের আছে ছুটি, বন্ধ আছে। সেই কারণে আমরা মনে করতেছি যে আমরা একটু দেখে তার পরবর্তী টাইমে আমরা এটা সিদ্ধান্ত নেব। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় অদ্ভুত পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদেরকে বিকেল 5টায় এবং ছাত্রীদেরকে শুক্রবার সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে চুয়েট উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত 151তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর বিকেল 4:30টার দিকে প্রশাসনিক ভবনের মূল দরজায় তালা লাগিয়ে ভবনের নিচে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য ও সহ উপাচার্য ও রেজিস্ট্রার সহ অন্যান্য কর্মকর্তারা। পরে বিকেল 4:45টায় সংবাদ সম্মেলন করে হল না ছাড়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। এ সময় আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলোচনায় বসার আহ্বান জানান তারা।
আমাদের এইখানে এখন হল ভ্যাকেন্ট দেওয়া হয়েছে যাতে এই আন্দোলনটা স্তীমিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা হল ভ্যাকেন্টটা মেনে নিচ্ছি না। আমরা আমাদের সকল শিক্ষার্থীদেরকে গেটের ভিতরে অবস্থান করার জন্য বলেছি এবং আমরা পুলিশের সাথে ডিরেক্ট কোনো অ্যাকশনে যাব না। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদও জানান কাদের। বলেন, গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে দলটি সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথ বেছে নিয়েছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় বলে মন্তব্য করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, বর্তমান সরকারের আমলে দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক তাদের অভিন্ন ইতিহাস ও মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। নাসির উদ্দিনের আরেকটি রিপোর্ট। গেল সোমবার 2023 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশে বাধা, গণমাধ্যমের উপর সেন্সরশিপ সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, শেখ হাসিনা সরকারের প্রচেষ্টায় নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, শিশুদের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সমাবেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্বাধীনতা এসেছে, তবে মার্কিন প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি। Many of the improvements and achievements of the government have not been acknowledged in the report. On the other hand, isolated and unfounded allegations continue to be flagged as part of a systematic trend. সেহেলি সাবরিনের দাবি, প্রতিবেদন তৈরিতে ব্যবহৃত উৎস নির্ভরযোগ্য নয়। এতে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বকেও খাটো করা হয়েছে। It is unfortunate that despite having a series of dialogues with the US authorities on human rights and labor rights issues, a number of recurrent complaints or allegations have been flagged in the report, discounting the state government perspective on those matters. For instance, the Rohingya people continue to be termed as refugees or stateless persons. এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অভিন্ন ইতিহাস, মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত হয় বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল ও বাংলাদেশের তাৎপর্য নিয়ে এক সংবাদ সম্মেলনে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তৃতীয় কোনো দেশের দৃষ্টিতে দেখা হয় না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এই নির্দেশনার সঙ্গে চলমান গণতান্ত্রিক ধারার সমুন্নত থাকার বিষয়টি জড়িত বলেও মত দেন তিনি। আর এজন্য প্রয়োজনীয় অর্থ ও জনবল দিয়ে কমিশন সহায়তা করবে বলেও আশ্বাস দেন সিইসি। এম আর আসাদের রিপোর্ট। জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কমিশনের পরবর্তী কর্মযজ্ঞ শুরু হচ্ছে ৮ মে। ৪ ধাপের উপজেলা নির্বাচন চলবে মাসব্যাপী। প্রায় ৫০০ উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা রক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ডিসি, এসপি সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে শুরু হয় এ আলোচনা। এতে গুরুত্ব পায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের ভূমিকা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্দেশ দেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের জন্য নিরাপদ রাখতে হবে কেন্দ্রগুলো। সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে,
ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব জাহাঙ্গীর আলম। জানান, প্রতি উপজেলায় প্রশাসনের চাহিদা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিপি মোতায়েন করা হবে। নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের ধারাবাহিকতা রক্ষার নির্দেশও কমিশনের পক্ষ থেকে দেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যেভাবে নিরপেক্ষতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন সেই ধারাটা যাতে তারা অব্যাহত রাখেন। পদে বহাল থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কথাও জানান তিনি। কমিশনের সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 5 থেকে 24 বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে প্রায় 41% প্রাতিষ্ঠানিক লেখাপড়ার বাইরে। সেই সাথে শিক্ষা থেকে ঝরে পড়ার সংখ্যাও আগের বছরগুলোর চাইতে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে এই হার ক্রমান্বয়ে বেড়েই চলেছে। মোট জনসংখ্যার হিসাবে শিক্ষার বাইরে থাকা এসব শিশু ও তরুণের সংখ্যা প্রায় 2.5 কোটির বেশি। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের বিশেষ রিপোর্ট। বাবা মা কর্ম করে লেখাপড়া করাইতে পারেনি। আমার নিজের নাম ছাড়া আমি কিচ্ছু পারি না। বাবা অনেক কষ্ট করে চালাইছে, এই জন্য আমি পারি না লেখাপড়া করতে। আমার পড়ালেখা করতে পারিনি, শুধু আমার নামটা লিখতে পারি আমি। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই এই জনগোষ্ঠীর। শিক্ষিত জনগোষ্ঠীর বেকার থাকার পরিসংখ্যানও কম নয়। সেখানে এমন জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে 3 লাখের বেশি পরিবারের ওপর জরিপ চালায় তারা। এতে দেখা যায় 2020 সাল থেকে 21 সালে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পাওয়া জনগোষ্ঠীর পরিমাণ ছিল সবচাইতে বেশি। অপরদিকে পড়াশোনা থেকে ছিটকে পড়ার সংখ্যাও দিনকে দিন বেড়েই চলেছে। দেশে এই রকম লক্ষ লক্ষ শিশু, কিশোর ও যুবক প্রতি বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং নানাবিধ কারণে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আমার আগ্রহটা কম ছিল, আমার বাইকের লাইনে কাজের দিকে আগ্রহটা বেশি ছিল। এমনি ছেড়া দিছে, ভালো লাগে না দেখা। আর পড়াশোনার প্রতি আগ্রহ নাই দেখে আমি ওটা ছেড়া দিছি। কোন পর্যন্ত যতই চেষ্টা করুন তো লেখাপড়ার ভিতরে মন যাবে না। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, প্রায় 2.5 কোটির অধিক। ঘনবসতিপূর্ণ 17 কোটির জনসংখ্যার এ দেশে এই বৃহৎ জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে দেশের ভবিষ্যৎ চিন্তা করা যেন এখন অনেকটাই আকাশকুসুম কল্পনা, যার ফলশ্রুতিতে SDG লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে জানালেন শিক্ষাবিদরা। এই যুগে এসে যদি কেউ পড়তে না পারে, লিখতে না পারে, তাহলে পরবর্তীতে এরা তো নিরক্ষর থেকে যাবে, যেটা আমাদের MDGর লক্ষ্য ছিল। কিন্তু SDGতে আরও আমরা বলেছি যে মানসম্পন্ন শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন কিংবা লাইফ লং লার্নার তৈরি করা। সো তারা লাইফ লং লার্নার হতে পারবে না। তারা আমাদের যে জব মার্কেট, আমাদের যে ইনকাম জেনারেটিং যে অ্যাক্টিভিটি, সেটা কৃষিকাজ হোক আর যা হোক, তারা তো আসলে লিটারেসি না থাকলে তার প্রোডাক্টিভিটি সেই তুলনায় হবে না। শিক্ষাক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে প্রণোদনা সহ টেকনিক্যাল শিক্ষা দিয়ে এই বৃহৎ জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের। অর্থের বিনিময়ে বলেন বা প্রণোদনা দিয়ে আপনার যদি কিছু ক্রাশ প্রোগ্রাম নিয়ে, যেটা নন ফর্মাল এডুকেশন বলি, তাদেরকে দেওয়া যায় এবং সেটা থেকে তাদেরকে সামান্য কিছু পড়াশোনা করিয়ে 4-5 বছর এবং তাদেরকে স্কিল ম্যান বলে, যেমন টেকনোলজি ওরিয়েন্টেড কিছু কাজ শেখানো হাতে কলমে, তাহলে কিন্তু আমাদের এই জনশক্তিগুলো জনসম্পদে পরিণত হবে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের জাতীয় জলবায়ু পরিকল্পনার অগ্রগতি আলোচনার মধ্য দিয়ে শেষ হলো 4 দিনব্যাপী জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর BICC-তে এই সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের সচিব পল ডিসঙ্কর। আয়োজনটি বিশ্বজুড়ে জলবায়ু অভিযোজন কৌশল সম্পর্কে অন্তর্দৃষ্টি বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং পারস্পরিক সুবিধাগুলোকে উৎসাহিত করবে বলে জানান আয়োজকরা। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, NGO প্রতিনিধি ও স্বেচ্ছাসেবক সহ 550 জন প্রতিনিধি। সরকারের একগুঁয়েমিতে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। পুকুর, জলাশয় ভরাট সহ অপরিকল্পিত নগরায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন দলের নেতারা। রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এই উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা অভিযোগ করেন, অপরিকল্পিত নগরায়ন ও জলাশয় ভরাটের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যে আবহাওয়া এর পিছে বর্তমান সরকারের ব্যর্থতা অবশ্যই রয়েছে। অপরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন জলাশয় ভরাট, বায়ু দূষণ, আবহাওয়া দূষণ নিয়ন্ত্রণের ব্যর্থতা। তারা এসি রুমে বসে ঠান্ডা বাতাস সাথে অসহায় সাধারণ মানুষ বর্তমান উদ্যোগতির কারণে দুর্বিষহ জীবনযাপন করছে। তীব্র তাপদাহে আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে সারা বাংলাদেশে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন গণতন্ত্র ও উপজেলা নির্বাচন নিয়ে। যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত, সেখানে অধিকাংশ সময় আমাদের রাজপথে থাকতে হয়। শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। বিএনপির যে কোনো কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির ঘোষণার সমালোচনাও করেন রিজভী। মানসিকভাবে বাধা দিবেন বিএনপির নেতাকর্মীদেরকে, এই জন্য নাকি উনারা পাল্টা কর্মসূচি দেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে পুলিশ দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বক্ষেত্রে নিজেদের দায়িত্বশীলতা প্রমাণ করে ইতিমধ্যেই পুলিশ মানুষের আস্থা অর্জন করেছে। মানুষের জানমালের নিরাপত্তায় চলমান হিট ওয়েভের মধ্যেও পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। নিজ দেশে ফিরেছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা, বর্ডার গার্ড, পুলিশ সদস্য সহ 288 জন মিয়ানমার নাগরিক। কঠোর নিরাপত্তায় বিজিবি ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকালে একটি টাগবোট BIWTA জেটি ছেড়ে যায়, যেখানে অপেক্ষমান মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিনডুইনে তাদের তুলে দেওয়া হয়। এর আগে ভোর 4:30টার দিকে বান্দরবনের নাইখংছড়ি থেকে বিজিবির পাহারায় তাদের কক্সবাজার আনা হয়। জেটি ঘাটের পাশে বসানো তাঁবুতে চলে হস্তান্তর প্রক্রিয়া। এ সময় বাংলাদেশ নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে উপস্থিত ছিলেন। আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেটে সব ধরনের তামাক পণ্যের উপর কর আরোপের মাধ্যমে দাম বৃদ্ধির দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ দাবি জানায় সংগঠন দুটি। অনুষ্ঠানে জানানো হয়, দেশে 3,78 লাখ মানুষ তামাক সেবন করেন। পাশাপাশি প্রায় 15 লাখ মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এসব রোগের চিকিৎসা ব্যয়প্রাপ্ত রাজস্ব আয়ের তুলনায় অনেক বেশি। প্রজনন ও বংশবিস্তার নিশ্চিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আরোহণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 24 জুলাই পর্যন্ত 3 মাস হ্রদে মাছ ধরা বন্ধ থাকবে বলে জানান জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। আগের বছরের মতো এবারও এখানে মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনে নিষেধাজ্ঞা থাকবে বলেও জানান তিনি। গত 18 এপ্রিল জেলা প্রশাসন কার্যালয়ে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় নিষেধাজ্ঞাকালীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ হ্রদের বিভিন্ন স্থানে নৌ পুলিশ মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়। দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে নাকাল জনজীবন। এই অবস্থায় গ্রামে হাত পাখার চাহিদা বেড়ে গেছে। আর তা যদি হয় তাল পাতা দিয়ে তৈরি, তাহলে তো কথাই নেই। তাল পাতার হাত পাখার চাহিদা এখন আকাশ ছোঁয়া। কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূরা ঘরে ঘরে তৈরি করছেন এই হাত পাখা। বাপদাদার এই পেশা ধরে রেখেছে কয়েকশো পরিবার। এই গরমে কেমন চলছে তাদের ব্যস্ততা? কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থ সারথী ঘোষের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। হাত পাখা তৈরির প্রধান কাঁচামাল তালগাছের পাতা, বাঁশ, সুতা বা লোহার চিকনতার, আর সাজসজ্জার জন্য ব্যবহার করা হয় রং। এসব ব্যবহার করে নারীরা তৈরি করছেন হাত পাখা। শিশুরাও পড়াশোনার পাশাপাশি পাখা তৈরিতে সময় দিচ্ছেন বাবা মাকে। পাখা তৈরি করে অনেক পরিবারে ফিরে এসেছে আর্থিক সচ্ছলতা।
পাখা তৈরির প্রধান কাঁচামাল তালপাতা পিস প্রতি কেনা হয় 5 থেকে 8 টাকা দরে, আর একটি বাঁশ কেনা হয় 150 টাকা থেকে 200 টাকায়। প্রতি পিস পাখা তৈরিতে খরচ পড়ে 6 থেকে 8 টাকা। পাইকারি প্রতি পিস বিক্রি হয় 12 থেকে 14 টাকায়, আর খুচরা বাজারে 18 থেকে 20 টাকা দরে। গরম যত পড়বে যত পাহাড় চাহিদা বেশি হবে। পাহাড় সেলাই করা অতিরিক্ত খাত নিয়ে আছে, খরচ পড়বে 600 আর 1200 টাকা বাঁচলি ধরেন আমার 20 টাকা লাভ বলুন, আর 15 টাকা করে বাদলি পারে আমার 10 টাকা লাভ থাকে। আমার সংসারের কাজ করে আমরা আছে এইসব কাজে আমরা বসি। পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করে বাবা মাকে সাহায্য সহযোগিতা করি। 200 টাকার 500-700 টাকা কামাই হয়, ওদের বছর ফল খায় মানুষ হয়। গ্রামীণ নারীদের তালপাতার হাত পাখা তৈরিতে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সহযোগিতা দেওয়ার কথা জানালেন উপজেলার এই 2 কর্মকর্তা। যদি ওনারা আসে আমি ওনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব এবং কখন আসতে হবে, ঋণ কখন আবেদন করতে হবে, আমি এই বিষয়ে ওনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তালপাখা বিক্রি করে যারা জীবন ধারণ করছে বা যারা এই পেশায় ব্যস্ত থাকছে, তারা যাতে এই তালপাখাগুলো আমাদের এই কৃষ্টি কালচার যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। কুমারখালীতে তৈরিকৃত তালপাতার হাত পাখা স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও বিক্রি করা হচ্ছে। কারিগরদের চাওয়া এখন সরকারি পৃষ্ঠপোষকতার। আফরিন পপি, মোহনা সংবাদ। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে দেশের ব্যবসা বাণিজ্য শিল্প প্রযুক্তিগত প্রসারকে আরও গতিশীল করতে দেশে প্রথমবার হাইব্রিড ক্লাউড পরিষেবা নিয়ে এসেছে কলিসিটি ক্লাউড। রাজধানীর একটি হোটেলে এই সেবা সম্পর্কে বিস্তারিত জানাতে একটি সেমিনার আয়োজন করা হয়, যেখানে কলিসিটি ডেল এবং মাইক্রোসফটের এন্ট্রিগেট সেবার মাধ্যমে ব্যবসায়িক আইটি কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে মত দেন সংশ্লিষ্টরা। কলিসিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমাদ ইস্পাহানি জানান, প্রযুক্তির এ যুগে তথ্য সংরক্ষণ ও নিরাপত্তায় ডেটা সেন্টার ও ক্লাউড পরিষেবার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিশ্বমানের হাইব্রিড ক্লাউড পরিষেবা কলিসিটি ক্লাউড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Even in the country of Bangladesh now, where we have multiple fiber connections with CMV4, CMV5, and connections with India, we are still hostage to challenges and these issues, right? So, with the support of Dell and Microsoft, we established a locally hosted Azure Stack platform with all the data residing in Bangladesh, having nearly all the features and functionalities of Azure Stack. ভোলা জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো অফিসের সহকারী পরিচালক মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিদেশগামীদের জিম্মি করে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সম্প্রতি তার প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বারবার যোগাযোগ করেও এই বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি, তবে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ভোলা থেকে জসিম রানার তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। বিভিন্ন দেশে যাওয়ার জন্য দৈনিক ৮০ থেকে ১০০ জন সেবা প্রার্থী ভোলা জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো অফিসে আসেন। এই হবু রেমিটেন্স যোদ্ধাদের কারো কাগজপত্রে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলেই সরকারি পরিচালক মোশাররফ হোসেন অর্থ দাবি করে বসেন বলে অভিযোগ সেবা প্রার্থীদের। দাবিকৃত অর্থ না দিলে নানা অজুহাতে তাদের হয়রানি করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। 1200 টাকা দিয়েছে, টাকা দিলে ঠিক হয়ে যায়। সৌদিতে যাবে, কুয়েতে আসে, কুয়েতে যাবে, সৌদি আসে। এটার মেজর ইস্যু প্রবলেমটা কি ওনারা ভালো জানে। আর বিশেষ সৌদি আরব, বিভিন্ন সৌদি আরব, পাসপোর্ট সৌদি আরব, সব সৌদি আরব। আমরা কেন কেউ চলে আসবো? বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে করতে অনেক হয়রানি হয়, এখানে টাকার কোনো দরকারই হয় না, সেখানে আমাদের টাকা দিয়ে কাজ করতে হয়। দীর্ঘদিন ধরে এমন জনশ্রুতি চলতে থাকায় গত ২২ এপ্রিল ঘটনা অনুসন্ধানে যান স্থানীয় সংবাদকর্মীরা। এদিন সেবা নিতে আসা মোহাম্মদ রুবেল জানান, জমা দেয়া কাগজপত্রে ভিসার ফটোকপি না থাকায় তার কাছে ১২০০ টাকা দাবি করেন ওই কর্মকর্তা। জায়গায় জায়গায় টাকা দিতে হয়, তারপরে আপনার জায়গায় জায়গায় আমাদেরকে বিভ্রান্ত করা হয়। এখন আমার জেলায় এসে যদি এরকম ভোগান্তি হয় তাহলে এটা কিভাবে হয়? ঠিক আছে, এটা তো আমাদের সাথে হওয়া উচিত না। পরে পরিচয় গোপন করে নিজেরাই দাবিকৃত টাকা পরিশোধ করেন ওই সংবাদকর্মীরা। ঘটনা জানাজানি হলে ঘুষের সব টাকা ব্যাগে ভরে অফিস সহকারীর মাধ্যমে বাইরে পাঠাতে গেলে উপস্থিত লোকজন তা হাতে নাতে ধরে ফেলে। এক পর্যায়ে সংবাদকর্মীদের ম্যানেজার চেষ্টা করে ব্যর্থ হলে অফিস কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যান অভিযুক্ত কর্মকর্তা। এ বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভোলার জেলা প্রশাসক। আমি এটা খোঁজ নিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে আমি এই বিষয়ে তার কাছ থেকে তথ্য জানতে চাইব। যদি সেটার বাস্তব ভিত্তিক কোনো প্রমাণ মিলে তাহলে পরে এই ভোলা জেলায় মানুষকে হয়রানি করার মতো কোনো কার্যক্রম হতে দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ফের সারা দেশে ৭২ ঘন্টার হিট অ্যালার্ট, টানা তাপপ্রবাহের মধ্যে রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি। ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, অবরুদ্ধ উপাচার্য, হল ত্যাগের নির্দেশ না মানার ঘোষণা শিক্ষার্থীদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন অসত্য বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিন্ন মূল্যবোধে দুদেশের সম্পর্ক দাবি দূতাবাসের। এবং উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির, অর্থ ও জনবল দিয়ে সহায়তার আশ্বাস। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।